হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা একটা বিনোদন জগতের ভিডিওর উপরে রিঅ্যাকশন দেব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে অপূর্ব কেন আরফান নিশোর মতো সফলতা পাননি। তো জানেন এই দুই সুপারস্টার কিন্তু একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। তো এই সমসাময়িক দুই সুপারস্টারের মধ্যে আরফিন নিশো থেকে অপূর্ব অনেক পিছিয়ে আছেন। আরফিন নিশো যেমন নাটকে এবং ফিল্মে খুব এনার্জির সাথে কাজ করতেছেন, সেরকম কিন্তু অপূর্বও করতে পারতেন, বাট অপূর্ব কেন জানি একটা জায়গায় আটকে গেছেন। আরফিন নিশোর মতো উনি সফলতা পাচ্ছেন না। তো বন্ধুরা, কেন উনি সফলতা পাচ্ছেন না আজকের ভিডিওতে তা দেখব। আপনি যদি এই দুই সুপারস্টারের যদি ফ্যান হয়ে থাকেন তাহলে এখনই বসে পড়ুন, এই ভিডিওটি দেখুন আমার সাথে। তো চলুন ভিডিওতে চলে যায়, দেখি কোন কোন কারণে আসলে অপূর্ব আরফিন নিশোর থেকে বেশ পিছিয়ে আছেন। তো চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একই সময়ে শুরু করা বা প্রায় একই রকম ক্যারিয়ার স্প্যান হওয়ার কারণে অনেক সময় দুজনের তুলনা হয়ে থাকে। বলিউডে ইরফান কিংবা মনোজ বাজপাই এবং টলিউডে পরমব্রত কিংবা আবির। আবার আমাদের নাটক ইন্ডাস্ট্রিতেও সবসময় চঞ্চল মোশাররফ করিমের একটা কম্পারিজন চলেই আসে ধরে। এটা তো নতুন কিছু নয়, সব লেজেন্ডের কম্পারিজন এখানে দেখেন মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে বেশ অনেক বছর ধরে। সেটা হলো অপূর্ব এবং আফরান নিশোর মাঝে তুলনা। প্রায় একই সময়ে অভিনয় শুরু করেছেন দুজনেরই একদম ফুলে ফেপে, মানে ওনারা প্রায় একই টাইমে স্টার্ট করেছিলেন ওনাদের 150 করে নাটক করা শুরু করেছেন। অ্যাক্টিং ক্যারিয়ার। সব নাটকের বেশিরভাগেরই প্রধান চরিত্র থাকতেন হয়তো অপূর্ব নয়তো নিশো। তারাই বলতে গেলে বেশ অনেক বছর ইউটিউবের নাটক ইন্ডাস্ট্রিকে লিড দিয়েছেন। তারপর এক সময় নিশো ধীরে ধীরে চলে গেলেন ওটিটিতে, তারপর সিনেমায়। প্রথম সিনেমা দিয়েই বলতে গেলে বাজিমাত করে ফেলেছেন তিনি। সুরঙ্গ আরফিন নিশোর ফার্স্ট মুভি, যেটা পুরো বাংলাদেশ কাঁপিয়েছিল। ইভেন অন্যান্য দেশেও কিন্তু এই মুভিটা ভালো ব্যবসা করেছে, বাংলাদেশের এখন প্রশংসাও করেছে সবাই। মিডিয়া পার্সোনালিটি বলতে গেলে বলতে হবে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং আফরান নিশোর কথা। এই টপ 3-তে অপূর্ব কেন নেই এবং নিশো কেন আছেন সেটাও কিন্তু একটা প্রশ্ন। নিশোর ক্যারিয়ার নিয়ে বিস্তারিত কথা বলেছি আরেকটি ভিডিওতে, আবার চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমের ক্যারিয়ার নিয়েও বিস্তারিত কথা বলেছি আমাদের শুরুর দিকের একটি ভিডিওতে। সেই দুইটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে মূলত কথা বলবো প্রায় একই রকম সময় শুরু করা এবং একই ক্যারিয়ার পথ ফলো করা দুজন মানুষের, একজন কেন ক্যারিয়ার প্রায় সর্বোচ্চ পজিশনে চলে গিয়েছেন, আরেকজন কেন এখনো অল্প বিস্তর ওটিটি এবং নাটকের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন সেটা নিয়ে। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কথা বলে নেওয়া যাক অপূর্বর মিডিয়া লাইনের আসার ব্যাপারটা নিয়ে। আমি একটা জিনিস খেয়াল করেছি, ফ্যামিলি সংস্কৃত মানা হলে সেখানে পরিবেশে বেড়ে ওঠা ছেলেমেয়েদের মাঝে একটা ক্রিয়েটিভ সোল লালিত পালিত হতে থাকে। সবার ক্ষেত্রে যেটা সত্য তা না, কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম ঘটতে দেখা গিয়েছে। হুমায়ুন আহমেদের ক্ষেত্রে তার বাবার সাহিত্যের প্রতি ভালোবাসা খুব ভালো কাজে দিয়েছে। এ আর রহমানের বাবাও সঙ্গীত শিল্পী ছিলেন, সেটার প্রভাব এ আর রহমানের উপর ভালোভাবেই পড়েছে। ঠিক তেমনি ভাবে অপূর্বর ক্ষেত্রেও খানিকটা সেরকম কিছু কাজ করেছে। অপূর্বর মা ফিরোজ আহমেদ ছিলেন রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী, তার নানাও রাজশাহী বেতারে কাজ করেছেন। তিনি মানে পারিবারিকভাবে অপূর্ব পালন করেছেন। এই পরিবেশটা পেয়েছিলেন। এই প্রভাবটা হয়তো তার উপরেও পড়েছিল। তিনি খুব ছোটবেলা থেকেই চাইতেন ক্রিয়েটিভ কিছুতে জয়েন করবেন। ধীরে ধীরে ঠিক করে নিলেন অভিনয় করবেন। 2002 সালে তিনি একটি প্রতিযোগিতাতে অভিনয় করেছিলেন যার নাম ছিল ইউ গট দ্য লুকস, যেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করে মিস্টার বাংলাদেশ খেতাবটি অর্জন করে নিয়েছিলেন। অফিশিয়ালি মিডিয়া জগতে পা রাখার শুরুটা এই কম্পিটিশন থেকে অপূর্বর বিজয়ী হবার পর তিনি কাজের খোঁজ শুরু করলেন। তার প্রথম কাজ জগতে না আসলেও টেলিভিশনের অন্য একটা জগতে এসেছিল, সেটা ছিল বিজ্ঞাপন জগৎ। বাংলার বিজ্ঞাপন জগতের অন্যতম বড় নাম হলো অমিতাভ রেজা চৌধুরী। এই অমিতাভ রেজা সাহেবের পরিচালনায় একটা নেসক্যাফের বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছিল অপূর্বর যাত্রা। তারপর টুকটাক বেশ কিছু বিজ্ঞাপন করবার পর প্রথম নাটকে সুযোগ পান তারও 4 বছর পর 2006 সালে। সেই নাটকের নাম ছিল বৈবাহিক যাত্রা। এই নাটকের পরিচালক ছিলেন গাজী রাকায়েত, যিনি বেশ কিছু ভালো নাটক সিনেমা বানিয়েছেন এবং সেগুলোতে অভিনয় করেছেন। একদম রিসেন্টলি শাকিব খানের তুফানে তিনি বেশ বড় একটি চরিত্র করেছেন। যাই হোক, সেই 2006 সালেই তিনি প্রায় 8 থেকে 10টি নাটকে অভিনয় করেছিলেন। তার নাটকের ক্যারিয়ার তখন থেকে একদম ভালো রকম ভাবেই চলা শুরু করে দিয়েছিল। শুরুর দিকে তার বেশিরভাগ নাটক ছিল চয়নিকা চৌধুরী নয়তো গাজী রাকায়েতের সাথে। ধীরে ধীরে অন্যান্য পরিচালকের সাথে শুরু করেন। ডিরেক্টর ভালো কলাকুশলীর সাথে শুরু করেছিলেন নাটক, যার নাম ছিল এক্স ফ্যাক্টর। আমার মনে হয় আমাদের পরিচয় হওয়া দরকার। আমি মইন। অভিনয় খারাপ না, অভিনয় ঠিক আছে, অভিনয়ের স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই। মানে ওই টাপর টুপুরের টুপুর। এক্স ফ্যাক্টর পরিচালনা করেছিলেন বর্তমান ওটিটি জগতের অন্যতম বিখ্যাত পরিচালক শিহাব শাহিন, যিনি কাছের মানুষ দূরে থইয়া, সিন্ডিকেট, মাইসেলফ, এলেন স্বপনের মতো বেশ কিছু জনপ্রিয় কাজ করেছেন রিসেন্টলি। এই এক্স ফ্যাক্টর রীতিমতো কাল ক্লাসিকে পরিণত হয়েছিল তখন, এমনকি এখনো বেশ অনেকেই বলে থাকে এক্স ফ্যাক্টর সময়ের থেকে অনেক এগিয়ে। এক্স ফ্যাক্টরের স্টোরি টেলিং এবং সীমিত বাজেটে এই ন্যারেটিভ স্ট্রাকচারের অ্যাটেম্প নেওয়াটাও একটা বড় বিষয় ছিল। তারপর তিনি শিহাব শাহিনের সাথে বেশ অনেকগুলো কাজ কোলাবোরেশন করেছেন। অভিনয় ছাড়াও শিহাব শাহিনের একটি নাটকে তিনি গানও করেছেন। ভিডিওর পরের অংশে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, অনেকেই আছেন যারা নিয়মিত আমাদের কন্টেন্ট দেখে
থাকেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের চ্যানেলের রিচ আরো বাড়বে। চলুন ভিডিওতে ফেরত যাওয়া যাক। বেশ কিছুদিন নাটকে অভিনয় করবার পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালনার কাজ পারবেন। সেটা ভেবেই 2012 সালে SSI ক্রিয়েশন লিমিটেড নামে একটি প্রযোজনা সংস্থা খুলেন তিনি। তারপর সেটা থেকে নিজের পরিচালনায় প্রথম টেলিফিল্ম মুক্তি দিয়েছিলেন যার নাম ছিল ব্যাকডেটেড। সেই টেলিফিল্মে অভিনয় করেছিলেন অপূর্ব নিজেই, সাথে ছিলেন সারিকা এবং তানজিন তিশা। অপূর্ব সিনেমাতেও এসেছিলেন আফরান নিশোর বেশ অনেক বছর আগে। 2015 সালে তার প্রথম সিনেমা মুক্তি পায় যার নাম ছিল গ্যাংস্টার রিটার্নস। এই অ্যাকশনধর্মী সিনেমাটির পরিচালক ছিলেন আশিকুর রহমান। আমি দুঃখের সাথে জানাচ্ছি এই পরিচালকের কিস্তিমাত, মুসাফির এবং সুপারহিরো নামের কিছু সিনেমা বানিয়েছেন। আরিফিন শুভ অভিনীত মুসাফিরের ট্রেলারটা বেশ প্রমিসিং ছিল এবং সেটা টাইটেল ট্র্যাকটাও বেশ ভালো ছিল, কিন্তু সিনেমাটা আমার কাছে কোনো অ্যাঙ্গেলে জাতের কিছু মনে হয়নি। না কমার্শিয়াল পয়েন্ট থেকে ভালো, না অ্যাকশন সিনগুলো ভালো, না কোনো কিছুই ভালো। তার ক্রেডিট একটাই দিতে পারি যে বাংলাদেশে হলিউডি অ্যাকশন সিনেমার স্টাইলের কিছু কেউ এর আগে ট্রাই করেননি, কিন্তু তিনি করেছেন, কিন্তু সেটা ট্রাই পর্যন্তই। এই পরিচালকের সাথে উনি কাজ করেছিলেন। তাইলে অপারেশন অগ্নিপথ নামের একটি সিনেমার ট্রেলার বের হয়েছিল। অপারেশন অগ্নিপথের নায়ক ছিলেন শাকিব খান। এই সিনেমাতেও পরিচালকের সিগনেচার ট্রেড যেমন কিছু হলিউড টাইপের অ্যাকশন দৃশ্য করবার চেষ্টা ছিল। বিভিন্ন কারণে সেই সিনেমাটিও মুক্তি পায়নি। সিনেমা অপারেশন অগ্নিপথ খুব আশা নিয়েছিলাম এই মুভিটা মুক্তি পাবে, হলিউড স্পাইস, কারণ ট্রেলারটা দেখে এই মুভিটার ব্যাপারে এমন একটা কোনো কালাই ছিল না, কনফিডেন্স কাজ করছে যে 100% ভালো মুভি হবে। এই ধরনের একটা নেগেটিভ টার্ন অফ ইভেন্ট বলা যেতে পারে। আফরান নিশোর প্রথম থিয়েটারে মুক্তি পাওয়া সিনেমা সুড়ঙ্গ। সুড়ঙ্গ যেরকম সফলতা পেয়েছে সেটা কিন্তু ধূপধাপ পেয়ে যায়নি। সুড়ঙ্গতে কাজ করার আগে নিশো ধীরে ধীরে তার ইমেজ বিল্ড আপ করেছেন। নাটকের ক্যারিয়ারে নিশোকে দিয়ে সব ধরনের অভিনয় কাজ করেছেন ফিজিক্যালের সাথে। মানুষ তার এখানে মূলত মেইন পার্থক্য এই দুজন। অনেক অদ্ভুত কাজ করে, তাই আমিও মানুষ রান্না করা শুরু করলাম। পুরাই সাইকো। Introducing Stella Signature, Art of Smart Living. এই রান্না আরে পারে না। ওটিটিতে বেশ কিছু ভালো কাজ করেছেন। সিনেমা মানুষের মাংস খাওয়াইছে রান্না করে, কিন্তু তিনি অনেক ভেবেচিন্তে রায়হান রাফির সাথে কাজ করেছেন। রাফির ট্র্যাক রেকর্ড দেখেছেন। রাফি ততদিনে দহন, পরাণ এবং দামাল দিয়ে কমার্শিয়াল সিনেমার নতুন দরজা খুলে দিয়েছেন বাংলা সিনেমার জগতে। আমি নিশোর বেশ কিছু ইন্টারভিউ দেখেছি। ভালো পরিচালকের সাথেই তিনি একটা কথা বেশ প্রথম কাজটা শুরু করেছিলেন। তিনি হুটহাট কারোর সাথে কাজ করতে যান না। তিনি ভালো করে রিসার্চ করে দেখেন যে পরিচালক যে গল্পটা বলতে চান সেটা কি তিনি ঠিকঠাক ভাবে বলতে পারার যোগ্যতা রাখেন কিনা, যে প্রযোজনা সংস্থা টাকা ঝালছে সিনেমাতে সেটা কি পুরো সময় জুড়ে ভালোভাবে ব্যাকআপ দিতে পারবে কিনা। সবকিছু ঘেটে ঠিকঠাক মনে হলেই তিনি কাজটি করেন। কিন্তু আমার কাছে যে গল্পগুলো আসতো, যেভাবে আসতো, সেটা এক্সিকিউশন কিভাবে হতো, সেখানে অনেক সময় গল্প সুন্দর হলে বাজেটের অভাব, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে হবে। প্রথম আলোতে দেয়া একটা ইন্টারভিউ তিনি বলেছেন যারা নতুন আসেন প্রথম দিকে পরিচালক দেখে, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পরপর 3টি ভালো সিনেমা করা উচিত তাদের। সেই কাজই আমি করতে চাই। এখন সিনেমাই আমার প্রথম পছন্দ, সুতরাং সময় বেশি লাগুক, ভালো কাজ দিতে হবে দর্শকদের। এই সময় নেওয়া, রিসার্চ করা, চিত্রনাট্য যাচাই বাছাই করা, সবকিছুর আউটপুটই কিন্তু সুড়ঙ্গতে তিনি পেয়েছেন। ঠিক সেদিক থেকে গ্যাংস্টার রিটার্ন সিনেমাটি দিয়ে কিন্তু অপূর্ব সেভাবে কোনো আউটপুটই বের করতে পারেননি। আপনি রাস্তায় বের হয়ে যদি 100 জনকে জিজ্ঞেস করেন গ্যাংস্টার রিটার্ন নামের কোনো বাংলাদেশি সিনেমা, গ্যাংস্টার রিটার্ন তাহলে এটা একটু দেখতে হবে কেমন হয়েছে। তাই নিশোর এই কথাটা আসলে কারণে সাকসেস হইতে পারলেন। প্রথম সিনেমা প্রথম পরিচালক বাছার বিষয়ে এখনকার সময় খুবই ভেবেচিন্তে কাজ করা উচিত। পরপর 3টি ভালো সিনেমা করতে পারলে ইন্ডাস্ট্রিতে ফিল্ম স্টার হিসেবে একটা ভালো পজিশন অবশ্যই তৈরি হবে। 2015 সালের গ্যাংস্টার রিটার্নস এর পর অপূর্ব সব থেকে জনপ্রিয় কাজ এসেছিল 2017 সালে, যার নাম ছিল বড় ছেলে। একটি মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনকারী বড় ছেলের জীবন সংগ্রাম ভিত্তি করে বানানো এই নাটকটি গণমানুষকে বেশ ভালো রকম ভাবে ছুঁয়ে গিয়েছিল। ইউটিউবে ভাইরাল একটি নাটক বড় ছেলে, সবথেকে বেশি ভিউ এই বড় ছেলে, কেউ নাই যে মিলিয়নের মতো ভিউ হয়েছে এই নাটক। প্রশংসা করে। তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। অপূর্বর ক্যারিয়ারে একটা সোনার পালক বলা যায় একমাত্র এই নাটকটা। নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান প্রায় 50টির মতো নাটক বানিয়েছেন। তার বেশিরভাগ নাটকের গল্পই এইসব মধ্যবিত্ত সংগ্রাম, প্রেম, ভালোবাসা এইসব। তিনি ওটিটিতেও বেশ কয়েকটি সফল কাজ দিয়েছেন। চরকিতে মুক্তি পাওয়া তার নেটওয়ার্কের বাইরে এখন পর্যন্ত বাংলাদেশের ওটিটি কাজগুলোর মাঝে অন্যতম জনপ্রিয় একটি কাজ। সেন্ট মার্টিনে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে ঢেউয়ে ভেসে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী নিখোঁজ। পুনর্মিলনে এবং 19-20 দুটি ওয়েব ফিল্মও বেশ ভালো রকমের জনপ্রিয়তা পেয়েছে গণমানুষের কাছে। ব্যক্তিগতভাবে মিজানুর রহমান আরিয়ানের কাজ আমার কাছে খুব একটা ভালো লাগে না, তবে যেহেতু তিনি গণমানুষের কাছে ভালো রকম ভাবে পৌঁছে যেতে পেরেছেন, সেই হিসাবে অপূর্বর বড় ছেলে কাজটা করাকে তার ক্যারিয়ারের জন্য একটা সঠিক সিদ্ধান্তই বলা যেতে পারে। বড় ছেলে নাটকটি শুধু তাকে 50 মিলিয়ন ইউটিউব ফি দেয়নি, আরও একটা গুরুত্বপূর্ণ কাজ তাকে দিয়েছে সেই নাটকটা, সেটা হলো অপূর্ব মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন সেরা টিভি অভিনেতা হিসাবে।
এইটা তো কথা বলো অপূর্বর একটা হিট কাজের কথা। এখন আমি কথা বলতে চাই 2017 সালেই মুক্তি পাওয়া দুর্দান্ত একটা কাজের কথা, যেটা একদমই জনপ্রিয় হয়নি তেমন, কিন্তু সেটার কোয়ালিটি বড় ছেলের থেকে কয়েক হাজার গুণ বেটার। আপনারা অনেকেই হয়তো জানেন আয়নাবাজি সিনেমাটি বিখ্যাত হবার পর সেটার সাথে থিমেটিক্যালি মিল রেখে আয়নাবাজি অরিজিনাল সিরিজ নামের একটি অ্যান্থোলজি সিরিজ এসেছিল। এখানে বেশ কিছু কাজ খুব ইন্টারেস্টিং ছিল। বাংলাদেশের ওটিটির অন্যতম প্রমিজিং ডিরেক্টর রবিউল আলম রবি, যিনি চরকিতে অনুলৌকিক বানিয়েছেন, তিনি এই আয়নাবাজি সিরিজে মুখোমুখি নামের একটি কাজ করেছিলেন। জন কবির এবং সোহানা সাবা ছিলেন প্রধান চরিত্রে। এইটাও বেশ ইন্টারেস্টিং একটা কাজ ছিল। হইচয়ে মহানগর বানিয়ে সারা ফেলে দেয় আশফাক নিপুণ এই সিরিজের দ্বন্দ্ব সমাস নামের একটি কাজ করেছিলেন, যেটাও আপনারা দেখতে পারেন। গল্পটা ভালো ইন্টারেস্টিং। তবে এই সিরিজের অন্যতম সেরা কাজ হলো মার্চ মাসে শুটিং নামের কাজটি, যেটিতে অপূর্ব প্রধান চরিত্রে ছিলেন। এইটার লেখক ছিলেন গাউসুল আলম শাওন এবং পরিচালক ছিলেন অমিতাভ রেজা। এই দুজনেই আয়নাবাজি সিনেমারও লেখক এবং পরিচালক ছিলেন। মার্চ মাসে শুটিং এ অপূর্ব রীতিমতো ফাটিয়ে দিয়েছেন বলতে পারেন। অপূর্বর মুক্তি পাওয়া আমার এখন পর্যন্ত সব থেকে পছন্দের কাজ এই মার্চ মাসে শুটিং। এইটার গল্পটা প্রচন্ড মেটা এবং রিয়েলিস্টিক। গল্পটা অনেকটা এরকম যে একজন পরিচালক বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত এক তারকাকে দিয়ে একটি মিনিংফুল নাটক করাতে চান। সেই নাটকে তেমন কোনো বাজেট নেই, কিন্তু গল্পটার ইম্প্যাক্ট অনেক বেশি। পরিচালক সেই তারকাকে অনুরোধ করেন কাজটি বিনামূল্যে করে দিতে। তারকা হালকা না করলেও পরে রাজি হন, কারণ সেই পরিচালক তার অভিনয়ের গুরু, প্রথম দিকে তিনিই তাকে গ্রুম করেছেন। গল্পে একটা দুর্দান্ত মুক্তিযুদ্ধের অ্যাঙ্গেল আছে, ব্যাকড্রপ বলা যায় আর কি। সেটাকে আমি রিভিল করছি না, না দেখে থাকলে দেখে নেবেন। এটা মেটা এবং রিয়েলিস্টিক কেন বললাম, কেননা এইখানে ব্যস্ত তারকার চরিত্রে অভিনয় করা অপূর্ব আসলেই বাংলা নাটকের মহাতারকা, এবং এইখানে পরিচালক হিসেবে অভিনয় করা গাজী রাকায়েত আসলেই তার অভিনয় জগতের গুরুদের একজন। এই জিনিসগুলো জানা থাকলে এই পর্বটা দেখতে অন্যরকম ভালো লাগে। না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন এইটি। তারপর যখন বাংলা ওটিটি রেভলিউশন আসলো, তখন আফরান নিশো খুব ভালো বড় একটা ক্যারিয়ার জাম দিয়ে দিয়েছেন। ওটিটি আসবার আগেই তার নাটকের ক্যারিয়ারের মোটামুটি শেষের দিকে ভিকি জায়েদের সাথে পরিচয় হওয়া একটা বড় টার্নিং পয়েন্ট ছিল নিশোর। ভিন্নধর্মী কিছু কাজ করেছিলেন তিনি, যেটা ওটিটিতেও কন্টিনিউ করেছেন। কাইজার, রেড ড্রাম, সিন্ডিকেট নামক কাজগুলো ওটিটিতে দ্রুতই তাকে দুই বাংলা স্টারডম এনে দিয়েছিল। কিন্তু অপূর্ব নাটক বা ওটিটিতে কোথাও সেরকম আউট অফ দ্য বক্স কোনো প্রজেক্ট চুজ করতে পারেনি। শিয়াব শাহিনের মায়া শালিক কিংবা তানিম রহমান অংশুর বুকের মধ্যে আগুন টুকটাক দেখেছে দর্শক, তবে ওইভাবে হিট করেছে বলা যায় না সেটা। আমি অপূর্বর পুরো ক্যারিয়ার অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যেটা তিনি বরাবরই সেফ খেলতে চেয়েছেন, কিন্তু নিশো বরাবরের মতোই পুনর্জন্ম, কাইজার এবং সুরঙ্গের মতো রিস্কি চরিত্র করেছেন। কেউ ভেবে দেখেনি পুনর্জন্মের রাফসানের চরিত্রের মতো একটা চরিত্র এত জনপ্রিয় হবে, কিন্তু তিনি সাহস দেখিয়েছেন, দেখেই হয়েছে। সুরঙ্গের নিশো তুফানের মতো হেভি হিরোইক মার্কা চরিত্র না। অপূর্ব রুচি কাজ থেকে বেশ কয়েকদিন ব্রেক নিয়ে ঠান্ডা মাথায় কিছু স্ক্রিপ্ট খুঁজে বের করা, তুমি নতুন ধরনের গল্প বলছো, নতুন পরিচালকের সাথে কাজ করা। বর্তমান সময়ে ভালো কাজ মানে ভালো গল্প, আর বেশিরভাগ ভালো গল্পই বলছেন তরুণ পরিচালকরা। রায়হান রাফি, সৈয়দ আহমেদ শাওকি, আশফাক নিপুণ এই ব্যাপারটার অন্যতম সেরা উদাহরণ। অপূর্ব অভিনেতা বেশ ভালো, তিনি যদি কিছু একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করতে পারেন, তাকে দর্শক অবশ্যই ভালোভাবে গ্রহণ করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল নেক্সট টাইম, টাটা। দারুণ অ্যানালাইটিক্যাল একটা ভিডিও, যেখানে দুই সুপারস্টারকেই কিন্তু দুর্বলতা এবং সবলতা দুটোটা দিক দেখাইছে এখানে। তবে আসলে অপূর্ব মুভির জন্য পারফেক্ট না আমার মতে, কারণ উনি আরফিন নিশোর মতো ভ্যারাইটিস ক্যাটাগরিতে কাজ করতে সক্ষম না। বাট আরফিন নিশো কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট। উনি একজন চোরের ভূমিকা অভিনয় করলেও কিন্তু ওইটাতে মানাবে, আর রিক্সাওয়ালার ভূমিকা অভিনয় করলেও মানাবে, বা বড় লোকের ছেলের ভূমিকা অভিনয় করলেও মানাবে, সব দিক দিয়ে ফিট। বাট অপূর্ব সেক্ষেত্রে উনি শুধু রোমান্টিক নাটকে অভিনয় করলে ওনাকে ভালো লাগে, বিভিন্ন অ্যাকশন টাইপের ভিডিওতে ওনাকে তেমন একটা খাপ খাওয়ায় না আমার মতে। এটা আমার ব্যক্তিগত মত। তো বন্ধুরা, এই দুই সুপারস্টার ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই দুই সুপারস্টারের মধ্যে আসলে ফিউচারে কে বেশি ভালো পরিচিতি পাবে, কিংবা সাকিবের স্থান দখল করার ক্ষমতা রাখে কিনা, কি মনে করেন এই ব্যাপারটা, তাও কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে টেক কেয়ার করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ।